দশম শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পটি তোমাদের সামনে আলোচনা করব। আশা করব তোমরা প্রত্যেকে মন দিয়ে শুনবে। এই নদীর বিদ্রোহ শুরু করবার আগে মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দু চারটি কথা আমি তোমাদের সামনে তুলে ধরছি। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1908 সালের 19শে মে বর্তমান ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার দুমকাতে। তাহলে 1908 সালে 19শে মে বর্তমান ঝাড়খণ্ডের অন্তর্গত সাঁওতাল পরগনার দুমকায় জন্মগ্রহণ করেন। তাদের আদি বাসস্থান ছিল হচ্ছে বাংলাদেশের ঢাকার বিক্রমপুরে। তার বাবার সরকারি চাকরি ছিল, ফলে তাদেরকে ঘুরতে হতো। তার বাবার নাম হরিহর বন্দ্যোপাধ্যায়, মায়ের নাম নীরদা সুন্দরী দেবী। তার বাবার দেওয়া নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার ডাক নাম হচ্ছে মানিক। আমি আবারও বলছি, 1908 সালের 19শে মে বর্তমান ঝাড়খণ্ডের অন্তর্গত সাঁওতাল পরগনার দুমকাতে জন্মগ্রহণ করেছিলেন। তাদের আদি বাসস্থান ছিল বাংলাদেশের ঢাকার বিক্রমপুরে। বাবার নাম হরিহর বন্দ্যোপাধ্যায়, মায়ের নাম নীরদা সুন্দরী দেবী। তার বাবার দেওয়া নাম ছিল হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, তার ডাক নাম ছিল মানিক। আমি আবার সরাসরি তার সাহিত্য জীবনে চলে আসবো। তার প্রথম গল্প অতসী মামি। তার প্রথম উপন্যাস দিবারাত্রির কাব্য। তার প্রথম গল্প কি বললাম? অতসী মামি। আর প্রথম উপন্যাস কি বললাম? দিবারাত্রির কাব্য। এছাড়াও কয়েকটি আমি উপন্যাসের কথা বলছি, যেমন পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, শহরবাসের ইতিকথা ইত্যাদি হচ্ছে এগুলো উপন্যাস। আর প্রাগৈতিহাসিক, সরীসৃপ, হারানো নাজ্জামায়, ছোট বকুল ফুলের যাত্রী ইত্যাদি ছোট গল্প। আমি আবার ওই প্রসঙ্গটা বলছি, তোমাদের বেশি জানার দরকার নেই। লেখক পরিচিতি বলেছি, তার সাহিত্য জীবন সম্পর্কে বলছি। তার প্রথম গল্প অতসী মামি, প্রথম উপন্যাস দিবারাত্রির কাব্য। এছাড়াও পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, শহরবাসের উপকথা ইতিকথা ইত্যাদি উপন্যাস তিনি লিখেছেন। আরো অনেক উপন্যাস আছে। উল্লেখযোগ্য ছোট গল্পগুলির মধ্যে প্রাগৈতিহাসিক, সরীসৃপ, হারানো নাজ্জামায়, ছোট বকুল ফুলের যাত্রী ইত্যাদি ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি মার্ক্সীয় দর্শনে বিশ্বাস করতেন। তিনি
বাম মতাদর্শে বিশ্বাসী ছিলেন। এই মানুষটি 1956 সালে 3রা ডিসেম্বর মারা যান। এই মহৎ প্রাণ মানুষটি 1956 সালে 3রা ডিসেম্বর মারা যান। আমাদের আলোচ্য নদীর বিদ্রোহ, এটি সরীসৃপ নামক ছোট গল্পের অন্তর্গত। তাহলে কি বললাম? আমাদের নদীর বিদ্রোহ গল্পটি সরীসৃপ নামক ছোট গল্পের অন্তর্গত। এবার আমি গল্পটি সম্বন্ধে তোমাদের সামনে বলবার চেষ্টা করছি, তোমরা মন দিয়ে শুনবে। তাহলে গল্পগ্রন্থের নাম কি? গল্পগ্রন্থের নাম হচ্ছে সরীসৃপ। কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায় ইত্যাদি আমি তোমাদেরকে বললাম। তার বংশ পরিচয়, তার সাহিত্য জীবন, সাহিত্য সৃষ্টি আমি খুব সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে আলোচনা করলাম। এবার আমি গল্পটি সম্বন্ধে তোমাদেরকে একটি ধারণা দেবার চেষ্টা করছি। এই গল্পের অন্যতম প্রধান চরিত্র কে? নদের চাঁদ। এই নদের চাঁদ কি? নদের চাঁদ কি করে? একটি ছোট রেল স্টেশনের স্টেশন মাস্টার। একটি ছোট রেল স্টেশনের স্টেশন মাস্টার হচ্ছে নদের চাঁদ। এই নদের চাঁদের সাথে নদীর একটা অদ্ভুত সম্পর্ক আছে। নদীকে সে ভালোবাসে। নদী বর্ষার সময় জলে পুষ্ট হয়ে উঠলে সে যেরকম আনন্দ পায়, আবারও গ্রীষ্মকালে বা অনাবৃষ্টিতে নদীর জল শুকিয়ে গেলে যে ক্ষীণরূপ ধারণ করে, তখন নদের চাঁদের মনটি কেঁদে ওঠে। কি বললাম? বর্ষার জলে নদী পুষ্ট হয়ে উঠলে নদের চাঁদের আনন্দ হয়, আবার অনাবৃষ্টিতে গ্রীষ্মকালে বৃষ্টি না হলে নদী যখন শুকিয়ে ক্ষীণকায়া মানে একদম সরু হয়ে যায়, যখন জল থাকে না, তখন নদের চাঁদ কষ্ট পায়, তার মনটা কেঁদে ওঠে। তার দেশে, তার যেখানে থাকে, সেখানে যে ছোট নদী আছে, তাকে কেন্দ্র করেই নদের চাঁদের প্রকৃতি প্রেমের শুরু। তার দেশের বাড়ির পাশে ছোট নদীকে ঘিরেই সে বড় হয়েছে, সেই ছোট নদীটাকে দেখেই সে কিন্তু বড় হয়েছে। এই নদের চাঁদ যখন কর্মসূত্রে দেশ থেকে দূরে কর্মস্থলে যায়, সেখানে গিয়েও সে একটি বড় নদীর সন্ধান পায়। কর্মসূত্রে সে দূরে গেলেও সেখানে সে একটি বড় নদীর সন্ধান পায়। সেই নদীর সন্ধান পেয়ে সেখানকার পরিবেশ কেমন, সেখানে খাওয়া দাওয়া কেমন, লোকজন কেমন, সেদিকে তার কোনো খোঁজ নেই। সেই নদীকে পেয়ে তার মন আনন্দে ভরে ওঠে, কারণ নদীকে সে খুব ভালোবাসে।
সে নদীকে দেখেই বড় হয়েছে, নদীকে দেখেই তার প্রকৃতি প্রেমের শুরু। তাহলে সেই নদীর সন্ধান পেয়ে সেই তার মনটা আনন্দে ভরে ওঠে। প্রতিদিনের সে রেলগাড়ির নিয়ন্ত্রণ, রেলগাড়ি যায় আসে, প্রতিদিনের রেলগাড়ি নিয়ন্ত্রণের কাজ শেষ করে সে নদীকে দেখতে যায়। প্রতিদিন ট্রেন যাওয়া আসাকে নিয়ন্ত্রণ করে সে নদীকে দেখতে যায়। সেই নদীর ওপরে আধুনিক ব্রিজ তৈরি হয়েছে এবং সেই ব্রিজ দিয়ে রেল চলাচল করে। ওই ব্রিজের মাঝখানটাতে, ওই ব্রিজের মাঝামাঝি ইট, সুরকি আর সিমেন্ট দিয়ে গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে নদের চাঁদ নদীকে দেখে। নদীর ওপরে একটা ব্রিজ তৈরি হয়েছে, সেই ব্রিজের ওপর দিয়ে রেলগাড়ি চলাচল করে। ইট, কাঠ, সিমেন্ট, সুরকি ইত্যাদি দিয়ে গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে নদের চাঁদ প্রতিদিন নদীকে দেখে। যে সময়ের কথা বলা হচ্ছে সে সময়টা হচ্ছে বর্ষাকাল, বর্ষার সময়। গল্পে যে সময়ের কথা বলা হয়েছে সেটা হচ্ছে বর্ষার সময়, বর্ষাকালীন সময়। 5 দিন অনবরত বৃষ্টি হচ্ছে, এক নাগারে বৃষ্টি হচ্ছে। 5 দিন এক নাগারে বৃষ্টি হবার পর সেদিনে বৃষ্টিটা বিকালের দিকে বৃষ্টিটা একটু থেমেছে। এই 5 দিন নদীকে তার দেখা হয়নি বলে নদের চাঁদের মানসিক অবস্থা অত্যন্ত খারাপ। সে অস্থির হয়ে উঠেছিল যে 5 দিন নদীকে দেখেনি, কারণ 5 দিনে অনবরত বৃষ্টি হচ্ছিল। 5 দিনের পর যখন বিকালবেলা বৃষ্টি থেমেছে তখন সে বাচ্চা ছেলের মতো সে চঞ্চল হয়ে ওঠে। বিকালে প্যাসেঞ্জার ট্রেনকে রওনা করে দিয়ে সে নদীর উদ্দেশ্যে যাত্রা করে। 5 দিন নদীকে সে দেখেনি। 5 দিন নদীকে না দেখতে পাওয়ার ফলে তার মনের মধ্যে, তার মন ভীষণভাবে অস্থির হয়ে ওঠে। বিকালে বৃষ্টি থামলে তার মনটা বাচ্চা ছেলেদের মতো চঞ্চল হয়ে ওঠে। বিকালের প্যাসেঞ্জার ট্রেনকে রওনা করে দিয়ে সে কি করলো? সে নদীকে দেখবার জন্য যাত্রা করলো, নদীর উদ্দেশ্যে বেরো। এই নদীর কাছে গিয়ে অবাক হয়ে গেল নদের চাঁদ। 5 দিন পর নদীকে সে দেখছে। এই নদীর কাছে পৌঁছে সে অবাক হয়ে গেল। 5 দিন আগে যখন সে শেষবারের মতো নদীকে দেখেছিল তখন তা ছিল বর্ষার জলে পুষ্ট নদী। বলছে কি, নদীর কাছে পৌঁছে নদের চাঁদ অবাক হয়ে গেল। 5 দিন আগে সে যখন নদীকে দেখেছিল তখন তা ছিল বর্ষার জলে পুষ্ট নদী, পরিপুষ্ট নদী। সে নদী চঞ্চল হলেও তা যেন ছিল নদীর পরিপূর্ণতার প্রকাশ। অর্থাৎ গত 5 দিন আগে সে পরিপূর্ণ নদীকে দেখেছিল। সে নদী যে বয়ে চলেছে সেটা ছিল তার পরিপূর্ণতার প্রকাশ। কিন্তু 5 দিন বাদে আজ যখন সে নদীকে দেখছে তখন নদীর চেহারা হচ্ছে অন্যরকম, রূপ অন্যরকম। প্রবল বৃষ্টির ফলে নদী যেন ক্ষেপে উঠেছে। নদীর গাঢ় পঙ্কির মানে নোংরা জল যেন বিদ্রোহী গতিতে ছুটে চলেছে।
5 দিন পরে নদীকে দেখতে আসার পর সে দেখলো নদীর চেহারাটা অন্যরকম। প্রবল বৃষ্টির ফলে নদী ক্ষেপে উঠেছে। নদীর গাঢ় নোংরা জল যেন বিদ্রোহী হয়ে ছুটে চলেছে। প্রতিদিন নদের চাঁদ যে জায়গায় গিয়ে বসে, সে ধারকস্তম্ভের শেষ প্রান্তে নদের চাঁদ বসে, সেইখানে এসে বসল। তবে সে লক্ষ্য করে যে জল আজকে অনেকটা উপরে উঠে এসেছে, অর্থাৎ জল বেড়ে গেছে। ঠিক যেন হাত বাড়ালেই সেই জলকে ছোঁয়া যাবে, হাত বাড়ালেই সেই জলকে স্পর্শ করা যাবে। অন্যদিন যেভাবে দেখে, কিন্তু আজকে নদীটা অন্যরকম, জল বেড়ে গেছে। ঠিক যেন সে যেখানে বসেছে সেখান থেকে হাত বাড়ালেই যেন জলকে ছোঁয়া যাবে। এবং এই যে নদী তার কাছাকাছি চলে এসেছে, এটা দেখে তার খুব আনন্দ হলো। নদীর জল বেড়ে যাওয়ার ফলে সে প্রতিদিন যেখানে বসে সেখান থেকে মনে হচ্ছে যে হাত বাড়ালে সে জল স্পর্শ করতে পারবে। এই নদী তার এত কাছে আসবার ফলে সে একটা আনন্দ তার হলো, মনে আনন্দ হলো। তার পকেটে একটা চিঠি ছিল, তার বউকে লেখা একটা চিঠি। সেই চিঠিটা ফেলতেই, জলে ফেলতেই তা অদৃশ্য হয়ে গেল। মানে এত স্রোত। নদীর উন্মত্ত জলপ্রবাহকে তার আজকে জীবন্ত বলে মনে হচ্ছে। এই যে নদীর স্রোত, উন্মত্ত স্রোত, আজ তার জীবন্ত বলে মনে হচ্ছে। এবং নদী জীবন্ত হয়ে নদের চাঁদের কাজের প্রতি উত্তর দিচ্ছে। সে যেরকম চিঠিটা, কাগজটা ফেলছে, মুহূর্তের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। এই উন্মত্ত জলপ্রবাহ যেন আজ কি হচ্ছে, যে জীবন্ত মনে হচ্ছে। আর এই নদী জীবন্ত হয়ে নদের চাঁদের কাজের প্রতি উত্তর দিচ্ছে, প্রত্যুত্তর দিচ্ছে। কি প্রত্যুত্তর দিচ্ছে? কাগজটা ফেলবার সঙ্গে সঙ্গে সে সেকেন্ডের মধ্যে তার স্রোত ধারায় কোথাও নিয়ে চলে যাচ্ছে। কোন চিঠিটা? গত 2 দিন বৃষ্টিপাত চলাকালীন নদের চাঁদ তার স্ত্রীকে 5 পৃষ্ঠা ব্যাপী মনের সুখ দুঃখ বিরহ বেদনার চিঠি লিখেছিল। এই চিঠিটা তার পকেটে ছিল। সেই চিঠিটি একটা একটা করে পাতা দুমড়িয়ে তা সে জলে ফেলতে লাগলো। এবং সেটা কি হচ্ছে, মুহূর্তের মধ্যে জলপ্রবাহ নিয়ে চলে যাচ্ছে। নদীকে আজ তার অনেক বেশি জীবন্ত বলে হচ্ছে। এবং নদী যেন জীবন্ত হয়ে নদের চাঁদের কাজের প্রতি উত্তর দিচ্ছে। কিছু সময় পরে আবার বৃষ্টি নামলো। এবার যেন বৃষ্টির গতি আরো বেশি। কিন্তু নদের চাঁদ ব্রিজ থেকে উঠে গেল না, সে সেখানে বসে থাকলো। এবং সেখানে বসে সে বৃষ্টির জলে ভিজতে লাগলো। এবং নদীতে বৃষ্টির জল পড়ে যেন এক মধুর সঙ্গীতের সৃষ্টি হচ্ছে। তার মনে হলো বৃষ্টির জল নদীতে পড়ে এক মধুর সঙ্গীতের সৃষ্টি হচ্ছে। সে উপভোগ করতে লাগলো। এইভাবে আস্তে 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 অনেকটা সময় পার হয়ে গেল। সন্ধ্যা নেমে চারিপাশ অন্ধকার হয়ে গেল। ব্রিজের ওপর দিয়ে একটা ট্রেন যাওয়ার আওয়াজ
আওয়াজ করে চলে যাওয়ার ফলে নদরচাঁদের জ্ঞান ফিরে আসলো, স্তম্ভিত ফিরে পেল, জ্ঞান ফিরে পেল। এবার সে নদীর সঙ্গে আনমনা হয়ে নদীর প্রেমে সে বিভোর হয়ে আছে, নদীর ভালোবাসার কাছে সে বিভোর হয়ে আছে, নদীর সাথে সে মেতে আছে, তার কোনো জ্ঞান নেই। সন্ধ্যার পর অন্ধকার ঘনিয়ে এসছে, একটা ট্রেন যাওয়ার আওয়াজে সে জ্ঞান ফিরে পেল। এবার তার ভয় করতে শুরু করলো এবং এই অন্ধকারে এই যে পাগল পাড়া, পাগলের মতো উন্মত্ত নদী, উন্মত্ত নদীর আর্তনাদ তার মনে ভয়ের সঞ্চার করলো। যেখানে বসে এই নদী তার কাছে চলে এসছে বলে সে আনন্দ পাচ্ছিল, বৃষ্টির জল নদীতে পড়ার যারা শব্দ সে উপভোগ করছিল, সে ট্রেন যাওয়ার শব্দে তার জ্ঞানটা ফিরে আসবার ফলে তার ভয় করতে শুরু করলো এবং সেই অন্ধকারে উন্মত্ত নদী আর্তনাদ তার মনে ভয়ের সৃষ্টি করলো, ভীতির সঞ্চার করলো। নদীর জলরাশি, এই ব্রিজের যে স্তম্ভ থাম থাকে, সে থামের অনেকটাই ডুবে গেছে। হয়তো যে কোনো সময় ব্রিজটা ভেঙে যেতে পারে। নদরচাঁদ ব্রিজের লাইন ধরে স্টেশনের দিকে ফিরে যেতে শুরু করল এবং তার ভাবুক মন কল্পনার জগৎ, চিন্তার জাল বিস্তার করতে শুরু করল। তার মনে হয় যে সে নদীর এই বিদ্রোহের কারণ বুঝতে পেরেছে। ওই নদী ওই ব্রিজটা ভেঙে ফেলতে চাইছে, কারণ ওই ব্রিজ তার স্বাভাবিক গতিপথকে রুদ্ধ করেছে। এই নদী যে বিদ্রোহ করেছে, উন্মত্ত নদীর আর্তনাদ, যে কোনো সময় ব্রিজটা ভেঙে পড়তে পারে। তার কল্পনার জাল, চিন্তার জাল শুরু বুনতে শুরু করেছে। তার মনে হয় যে সে নদীর এই বিদ্রোহের কারণটা বুঝতে পেরেছে, নদী ব্রিজটা ভেঙে ফেলতে চায়। সভ্য সমাজ যন্ত্রের সাহায্যে ব্রিজ গড়ে তুলেছে, কিন্তু সভ্যতা ভাবেনি যে এতে নদীর গতিপথ রুদ্ধ হয়েছে। মানুষ তার স্বার্থে, তার প্রয়োজনে, তার দরকারে যন্ত্রের সাহায্যে সভ্য মানুষ ব্রিজ গড়ে তুলেছে, কিন্তু সেই মানুষের সভ্যতা ভাবেনি, সেই যন্ত্র সভ্যতা ভাবেনি যে এতে নদীর গতিপথ রুদ্ধ হতে পারে। আচমকা হঠাৎ নদরচাঁদের ভাবনার সমাপ্তি ঘটে। নদরচাঁদের ভাবনার সমাপ্তি ঘটে যখন 7 নং প্যাসেঞ্জার ট্রেন তাকে পিষে দিয়ে স্টেশনের দিকে চলে যায়। এইরকম 7 পাত সে ভাবছে, কিন্তু নদী যদি তার মনে চিন্তার জাল বুনছে, ভাবনা হচ্ছে, কিন্তু নদী যদি আজ ওই ব্রিজ ভেঙে ফেলে, তবুও কি সভ্যতা তাকে থেমে যাবে? সে মনে মনে ভাবছে, নদী যদি ওই ব্রিজটাকে ভেঙে ফেলে, তো সভ্যতা কি তাদের থেমে যাবে? হয়তো না। সভ্যতা নতুন করে আবার নদীকে বাঁধবে, তার উপর দিয়ে আবার নতুন করে ব্রিজ তৈরি হবে। নদরচাঁদ লোহার ব্রিজটার জন্য এতদিন গর্ববোধ করত, কিন্তু আজ তার মনে হচ্ছে, নদীর বিদ্রোহের কারণে তার মনে হচ্ছে কি প্রয়োজন ছিল
ওই ব্রিজটার কি প্রয়োজন ছিল? আচমকা এইরকম ভাবনা চিন্তা করছে, ভাবতে ভাবতে সে সেখানের দিকে আসছে। আচমকা হঠাৎ নদের ভাবনার সমাপ্তি ঘটে। সমাপ্তি এই কারণে বলা হচ্ছে যে 7 নং প্যাসেঞ্জার ট্রেন তাকে পিষে দিয়ে চলে যায়, তার ভাবনার পরিসমাপ্তি ঘটে। আমাদের মূল বক্তব্যটা আমরা বলতে পারি, প্রকৃতি ও যন্ত্র সভ্যতা এই দুটি বিরোধী সত্তার পারস্পরিক দ্বন্দ্ব এবং একটি মানুষের মনে তার প্রতিফলনের প্রতিচ্ছবি উঠে যাচ্ছে এই গল্পে। আমরা এই গল্পের মধ্য দিয়ে গল্পকার আমাদের সামনে এটাই তুলে ধরেছে যে প্রকৃতি ও যন্ত্র সভ্যতা এই দুটি সত্তার পারস্পরিক দ্বন্দ্ব এবং একটি মানুষের মনে তার প্রতিফলনের ছবি উঠে এসেছে, সে কথাই তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। আধুনিক সভ্য মানুষ তার প্রয়োজনে বা তার অপ্রয়োজনে প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করছে। সে সেই প্রকৃতির সমস্যার কথা ভেবেও দেখে না, কিন্তু মানুষ যখন সভ্যতার জয়গান ভুলে আবার প্রকৃতিকে প্রাধান্য দেয়, তখন সভ্যতা তার সেই ভাবনাকে পিষে দেয়। এটাই আমরা বলতে পারি যে গল্পের মূল বক্তব্য। এ কথায় গল্পকার আমাদের সামনে তুলে ধরেছেন যে প্রকৃতি ও যন্ত্র এই দুটি সত্তার পারস্পরিক দ্বন্দ্ব এবং একটি মানুষের মনে তার প্রতিফলনের প্রতিচ্ছবি উঠে এসেছে এই গল্পে। গল্পকার এই গল্পের মধ্যে দিয়ে সে কথাই আমাদের সামনে তুলে ধরেছেন। আমি গল্পটা তোমাদের সামনে তুলে ধরলাম। পরের ক্লাসে আমি গল্পটা লাইন বাই লাইন তোমাদের আবার বোঝানোর চেষ্টা করব। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, ঘরে থেকে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।